আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজ আমি আপনাদের সামনে এমন একটি গভীর এবং অস্বস্তিকর বিষয় নিয়ে কথা বলতে এসেছি, যা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক অধিকারের প্রশ্নটিকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। আমি আলোচনা করছি সরকারের সেই নতুন উদ্যোগ নিয়ে, যেখানে তারা ইচ্ছা করলেই আপনার আমার ব্যক্তিগত ফোনে আড়ি পাততে পারবে, যা বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও আমরা দেখেছিলাম এবং যার তীব্র সমালোচনা করা হয়েছিল। একবার ভাবুন তো, সরকার ইচ্ছে করলেই আপনার আমার ফোনে আড়ি পাতার ক্ষমতা রাখছে। এর অর্থ হলো আপনি আমি ফোনে কি আলোচনা করছি, কি মেসেজ দিচ্ছি, সেই সব কিছুই সরকারের বিশেষ সংস্থাগুলো আড়ি পেতে শুনতে পারবে, তদারকি করতে পারবে, এমনকি তারা সেগুলো রেকর্ডও করতে পারবে। আপনার আমার ফোনে বলা কোনো ব্যক্তিগত কথাই এখন আর নিরাপদ নয়। এই ব্যক্তিগত কথাগুলো সরকারের বিশেষ সংস্থার হাতে চলে যেতে পারে, যার ফলস্বরূপ আপনি বা আমি যে কোনো সময় বিপদে পড়তে পারি। সরকার ঠিক সেই বন্দোবস্তই এখন আইনসম্মতভাবে কার্যকর করার উদ্যোগ নিয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, ঠিক ২ বছর আগে যখন আওয়ামী লীগ সরকার একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল, তখন আমরা এবং দেশের সচেতন মহল এর তীব্র সমালোচনা করেছিলাম। আমরা বলেছিলাম এটি নাগরিক অধিকারের চরম লঙ্ঘন, এটি গণতান্ত্রিক আদর্শের পরিপন্থী। আওয়ামী লীগ সরকারের পতনের পরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় এলো, তখন তারা প্রতিটি ক্ষেত্রে বিগত সরকারের সমালোচনাই করে আসছে। দেশের মানুষও অনেকেই মনে করেছে আওয়ামী লীগ খারাপ ছিল, এই সরকার ভালো। কিন্তু এখন যখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের আমলে নেয়া সেই বিতর্কিত ও সমালোচিত পদক্ষেপগুলো পর্যায়ক্রমে এই সরকারের আমলেও একই ফর্মুলায় প্রয়োগ করা হচ্ছে, তখন প্রশ্ন জাগে, তাহলে পার্থক্যটা আসলে কোথায়? এই সাদৃশ্যটি এতটাই প্রকট যে তা দুটি ভিন্ন সময়ের শিরোনামকে একই ফ্রেমে নিয়ে এসেছে। একদিকে ২০২৫ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ফোনে আড়ি পাতবে সরকার অনুমোদিত সংস্থা। অন্যদিকে ২০২৩ সালের জানুয়ারিতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও একই কথা বলেছিলেন, আইনসম্মতভাবে আড়ি পাতার ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দুজনের বক্তব্যের মূল শুরুটি কিন্তু এক। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন রাষ্ট্র ও সরকার বিরোধী বিভিন্ন কার্যক্রম বন্ধে আইনসম্মতভাবে আড়ি পাতার ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। তিনি জাতীয় সংসদে এই তথ্য সবাইকে জানিয়েছিলেন। এদিকে বর্তমানে এখনকার স্বরাষ্ট্র উপদেষ্টাও বলছেন আড়ি পাতবে আইনসম্মতভাবে যে সংস্থার অনুমোদন আছে, কেবল সেই সংস্থাই। তিনি অবশ্য বলেছেন অনুমোদনহীন কোনো সংস্থা আড়ি পাতবে না। কিন্তু সরকারের সংস্থাই তো আড়ি পাতে, অনুমোদনহীন কেউ তো কখনোই সেটি করতে পারে না। তাই তার এই বক্তব্যটি অনেকটাই দায় এড়ানোর মতো। এই দুই সময়ের পদক্ষেপের মধ্যে কোনো নীতিগত পার্থক্য না থাকায় আমাদের প্রশ্ন করতে হচ্ছে, আড়ি পাতা কি নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তার অধিকারকে চরম লঙ্ঘন করে না? ২০২৩ সালে যখন এই কাজটি করা হচ্ছিল, তখন আমরা এর তীব্র সমালোচনা করেছিলাম। এখন যখন এই সরকার আবারও সেই একই পথে হাঁটছে, তখন কি এটি আর অধিকার লঙ্ঘন বলে গণ্য হবে না? নাকি এই সরকারের জন্য সবকিছু মাফ? সরকারের পক্ষ থেকে একই কারণ দেখানো হচ্ছে, সরকারের বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ড প্রতিহত করা। এর মানে হলো সরকারের কোনো সমালোচনা হচ্ছে কিনা, আওয়ামী লীগের লোকজন কোথায় কি যোগাযোগ করছে, সেই সবকিছুই ফোনে আড়ি পেতে তথ্য নেওয়া হবে। অর্থাৎ আপনার আমার কোনো ব্যক্তিগত কথোপকথনই বর্তমান সময়ে নিরাপদ নয়। এই তুলনামূলক চিত্রটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে আইআরআই এর জরিপের তুলনামূলক চিত্র আমরা দেখেছি। ২০২৩ সালে আইআরআই বলেছিল বাংলাদেশের ৭০% জনগণ আওয়ামী লীগ সরকারকে পছন্দ করে।
আর এখন ২০২৫ সালে এসে তারা বলছে ৭০% জনগণ বর্তমান প্রফেসর ইউনূস সরকারকে পছন্দ করে। অর্থাৎ জনগণের সমর্থন দেখানো এবং ক্ষমতার ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে দুটি সরকারই যেন একই ধরনের প্রক্রিয়ার আশ্রয় নিচ্ছে। যদি এই সরকারও আওয়ামী লীগের করা সেই সমালোচিত খারাপ কাজগুলোই করতে থাকে, তবে আমরা মুখে বড় মুখ করে আর বলার সুযোগ পাবো না যে আওয়ামী লীগ খুব খারাপ ছিল। সম্প্রতি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, যা এই পরিস্থিতিতে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। তিনি বলেছেন, মানুষ এখন বলছে আগে খারাপ ছিলাম, এখন আরো বেশি খারাপ আছি। এই যে আগে খারাপ ছিলাম, এখন আরো খারাপ আছি, এই বাক্যটির সহজ সরল হিসাব করলে কিন্তু ফল দাঁড়ায় আগে ভালো ছিলাম। যদি এই কথাটি সাধারণ মানুষের মুখে একবার উচ্চারিত হতে শুরু করে, তবে তা জুলাই মাসের সেই অভ্যুত্থান, সেই বিপ্লব সবকিছুকেই ব্যর্থ করে দেবে। বর্তমান সরকারের সমস্ত ভালো কথা তলানিতে মিশে যাবে। মানুষ তখন আস্থার জায়গা খুঁজে পাবে না। তারা বলবে, আওয়ামী লীগ যা করেছিল তা যদি খারাপই হয়ে থাকে, তাহলে সেই একই পথে আপনারা হাঁটছেন কেন? মানুষের ব্যক্তিগত টেলিফোনে আড়ি পাতা, এটি কোনো সভ্য দেশের নিয়ম হতে পারে না। এই আড়ি পাতার যন্ত্র আওয়ামী লীগ আমলে ইসরায়েল থেকে কেনা হয়েছিল, এমন গুরুতর সমালোচনাও ছিল। সেই সময় যে যন্ত্র আনা হয়েছিল বিরোধী মতকে দমন করার জন্য, সেই যন্ত্রের কবলে কিন্তু সরকার পতনের পরে আওয়ামী লীগের মন্ত্রী এবং নেতাদেরও পড়তে হয়েছে। তাদের ব্যক্তিগত কথোপকথন সেই ডিভাইসে সংরক্ষিত ছিল এবং পরে তা ফাঁস হয়ে গিয়েছিল। এটাই প্রকৃতির নিয়ম। ইট মারলে অবশ্যই পাটকেল খেতে হয়। এখন এই সরকার আবার যখন একই কাজ করছে, তখন এটি কোনোভাবেই ভালো লক্ষণ হতে পারে না। যদি আপনি আওয়ামী লীগকে সমালোচনা করেন, তাহলে আওয়ামী লীগের সেই সমালোচিত কাজটি আপনি করতে পারেন না। গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে ক্ষমতায় এসে যদি আবার সেই পুরনো দমন পীড়নের পথে হাঁটা হয়, তবে তা নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্ত হতে পারে না। এই সরকার মুখে বলছে তারা ফেসিবাদ দূর করতে এসেছে, কিন্তু তাদের পদক্ষেপগুলো যদি ফেসিবাদী সরকারের মতোই হয়, তবে এই বিপ্লবের কোনো অর্থ থাকে না। জনগণের অধিকার, বিশেষ করে ব্যক্তিগত গোপনীয়তার অধিকার, সংবিধান দ্বারা সুরক্ষিত। এই অধিকারকে আইনসম্মতভাবে লঙ্ঘন করার এই উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই পরিস্থিতিতে আপনার আমার মতো সাধারণ মানুষের একটাই প্রশ্ন বর্তমান সময়ে মনে, যে পরিবর্তন আমরা চেয়েছিলাম সেই পরিবর্তন কি তবে কেবল মুখের কথাই রয়ে গেল, নাকি সরকার বিরোধী মতকে দমন করার জন্য সেই পুরনো পথ অবলম্বন করতে বাধ্য হচ্ছে? যদি এটি বাস্তবতা হয়, তবে তা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য এক বিরাট অশনি সংকেত। এবং একটি কথা এখানে মনে করিয়ে দিতে চাই, এই যে বিগত বছরগুলোতে যে ঘটনাগুলো ঘটলো, বিশেষ করে আওয়ামী লীগের পতনের পূর্ব মুহূর্তে এবং আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায়, তখন কিন্তু তাদের উপরে যে অভিযোগগুলো একে একে ওঠা শুরু হয়েছিল, জনগণ বিরোধী, জনগণের স্বাধীনতা হস্তক্ষেপ, ভোটাধিকার হস্তক্ষেপ, এমন বিভিন্ন অভিযোগ, দুর্নীতি, এই সব কিছু দানা বাঁধতে 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 কিন্তু জন আন্দোলনে রূপান্তরিত হয়েছিল। এটি বারবার আমি প্রায়শই আমার ভিডিওগুলোতে আমি বলে থাকি। যতই বলুন না কেন দেশি বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র থাকে, কিন্তু সেই ষড়যন্ত্রকে বাস্তবে কে প্রতিফলন করেছিল? বাস্তবে মাঠে কারা বাস্তবিকভাবে রূপান্তরে রূপ দিয়েছিল? এই দেশের জনগণ। সুতরাং এই দেশের জনগণ যেহেতু বাস্তবিকভাবে মাঠে নেমে আওয়ামী লীগের পতন ঘটাতে সে সময় সক্ষম হয়েছিল, তাদের অযাচিত এবং জোরপূর্বক জনগণের উপর চাপিয়ে দেওয়া সিদ্ধান্তগুলোর কারণে ঠিক একই পথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাঁটছে। এবং ইতিমধ্যে আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বিভিন্ন আলোচনার মধ্যে জানতেও পারছি, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে এবং যারা ৫ বছর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় দেখতে চান, তারা চাচ্ছেন যেন ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশে ক্ষমতা পরিচালনা করেন। এদিকে বিএনপি নিয়ে
এক ধরনের নাটকীয়তা আমরা দেখছি। বেগম খালেদা যে অসুস্থতার জন্য লন্ডন চলে যাচ্ছেন, তারেক রহমান দেশে ফিরতে পারছেন না। সুতরাং নির্বাচন এখানে কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে। আবার নির্বাচনকে নিয়ে হাইকোর্টে রিটও হয়েছে। এ থেকে ধরে নেওয়া যায় যে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য একটি খেলা এখানে চলছে। এখন যদি এই খেলায় সরকার সফল হয়ে যায়, আমি বলছি না সরকার খেলছে, তবে যদি এমনটি হয়, সরকার দেখা গেল যে ৫ বছর বা ১০ বছর ক্ষমতা চালাতে গেলেন, কিংবা ধরে নিলাম যে নির্বাচন আরো ২ বছর ১ বছর পিছিয়ে দিলাম, তাহলে কি হবে? এই যে সরকার যে কাজসমূহ করছে, সাংবিধানিক যে সুরক্ষা আছে সেগুলো যেভাবে জনগণের কাছ থেকে কেড়ে নিচ্ছে, তাতে আমার মনে হয় এই দেশের জনগণ বর্তমান সময়ে আওয়াজ উঠাচ্ছে না, কিন্তু আরো কিছুদিন পর তারা আওয়াজ উঠাতে শুরু করবে। এবং এখানে প্রধান দুটি পলিটিক্যাল পার্টি অবশ্যই জড়িত আছে, বিএনপি এবং আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো সেই ৫ আগস্টের পর থেকেই এটির সাথে জড়িত। নতুন করে যদি নির্বাচন না হয়, তাহলে বিএনপিও এখানে যুক্ত হবে। এবং এই যে দুটি রাজনৈতিক দল এবং সাধারণ জনগণ যদি একযুগ হয়ে সরকারের বিরুদ্ধে আওয়াজ ওঠানো শুরু করে, তাহলে আমার মনে হয় ২০২৪ সালে যে গণঅভ্যুত্থান হয়েছিল কিংবা যে বিপ্লব হয়েছিল, যদিও তার কোনো কিছুই বাস্তবে আমরা দেখতে পাইনি, তবে এর পরবর্তীতে যদি আবারও এই ধরনের কোনো আন্দোলন, সংগ্রাম, বিপ্লব চলে আসে, তাহলে সেটি হবে বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় এবং হিংস্র একটি গণঅভ্যুত্থান। সুতরাং সরকারের আসলে সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণের বিষয়গুলো মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ জনগণ ক্ষেপে গেলে কেউ কোনোদিন তার জায়গায় বসে থাকতে পারে না।